তোমাকে যেন ভুলে না যাই। একবার এক বিয়ে বাড়িতে তোমার আপাকে ফেলে আমি চলে এসেছিলাম। তোমাকে যেন ভুলে না যাই, তোমাকে যেন ভুলে না যাই। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে দূর থেকে যেন লগো মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে দূর থেকে যেন লগো মরমে তোমায় খুঁজে পাই। তোমাকে যেন ভুলে না যাই। সঙ্গে আছি মৌসুমী মৌ। এই মুহূর্তে দুটো গান খুব মনে পড়ছে। একটি গান আমার অসম্ভব প্রিয়, তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর। তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার প্রাণ বন্ধু অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। আবার এই গানটির কথা মনে পড়ছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। আর এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন, দোষে পেলাম শুধু অথই যন্ত্রণা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। আমার সঙ্গে এমন একজন রয়েছেন সঙ্গীতাঙ্গনে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গীত আকাশে যে কজন মহিরুহু বা বটবৃক্ষ আছেন দর্শক, তাদের মধ্যে তিনি অন্যতম, এবং যাদের ছায়া তলে আমাদের এই সঙ্গীতাঙ্গন অনেক বেশি সুশীতল হয়, তাদের মধ্যে তিনি অন্যতম। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত গুণী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের ভালোবাসার শ্রদ্ধেয় রফিকুল আলম। কেমন আছেন? খুব ভালো আছি। আপনি আড্ডায় থাকলে আড্ডা জমে এই জন্য যে আপনার ভুলে যাবার অনেক প্রবণতা আছে, সেই ভুলো মনের গল্প অনেক শুনি। তবে আজকে একটু ভিন্ন গল্প শুনবো। আমি একটু পড়াশোনার গল্প দিয়ে আজকে গল্পটা শুরু করতে চাই। আমার হলো কি, আমার পরিবারে গানের যে পরিবেশটা ছিল এবং আছে,
যেমন আমার বড় ভাই খুব নামকরা শিল্পী ছিলেন, আমার ছোট ভাই খালেকুজ্জামান এবং মেজো ভাই সরওয়ার, ডক্টর সরওয়ার জাহান বাংলা সাহিত্যের মানুষ, কিন্তু প্রচণ্ড জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী ছিলেন। আমাদের বাড়িতে একটা মাহল যেটাকে বলে সেটা ছিলই, তার প্রভাব তো ছিলই, এবং তার প্রভাবে আমার সন্তান ফারশিদ তো এখন প্রতিষ্ঠিত একজন শিল্পী। কিন্তু হলো কি, আমার যারা অগ্রজ ছিলেন, যারা আমার বড় ভাই সমান এবং চাচা বাবা চাচারা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, তারা বলে ঠিক আছে গান করছো করো বাবা, কিন্তু লেখাপড়াটা করতে হবে, না হলে হবে না। এই শাসনটা ফ্রম উইদিন আমার ভেতরেও ছিল, আর ওদের পারিবারিক প্রভাবও ছিল। ফলে আমি লেখাপড়া করেছি রাজশাহী গভর্নমেন্ট কলেজে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স করেছি এবং মাস্টার্স করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পরবর্তীকালে চাকরিতে জয়েন করার পর আমার পোস্ট গ্র্যাজুয়েশন করার সুযোগ হলো। সেটা নেদারল্যান্ডের ডেলফট ইউনিভার্সিটি। ডেলফট একটা অদ্ভুত উচ্চারণ ডাচ ভাষার, ওটা একটা বড় ইউনিভার্সিটি। ওখানে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি, ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট ডেভেলপমেন্ট সাইকেল। এটা খুবই ওয়ার্ল্ড ব্যাংকের খুব বিখ্যাত একটা কনসেপ্ট। এটার উপরে আমার একটা ডিগ্রি আছে পোস্ট গ্র্যাজুয়েশন, এবং ওটাতে আমি ডিস্টিংশনও পেয়েছিলাম। এই হলো আমার একাডেমিক ক্যারিয়ার। আর লেখালেখি তেমন কিছু করিনি, বাংলা একাডেমিতে চাকরির সূত্রে আমার লেখার অনেক সুযোগ হয়েছিল, কিন্তু লেখালেখি খুব একটা হয় না। কেন হলো না? ইচ্ছা করে কি আমি দেখলাম যে আমি যদি আমার বড় ভাইয়ের যে অবস্থাটা হলো, যে উনি এত জনপ্রিয় একজন শিল্পী, কিন্তু ওই যে লেখাপড়ার মধ্যে যখন ঢুকে গেল তখন আর ওখান থেকে সে বেরোতে পারলো না। ওটা আমার ছিল বিরাট শিক্ষা, যে না লেখাপড়াতে আর ঢুকবে না, ঢুকলে আমি আর বেরোতে পারবো না। কারণ আমাদের পরিবারে শিক্ষকের সংখ্যা অত্যধিক বেশি, এবং শিক্ষা দীক্ষার সঙ্গে আমার আগের জেনারেশন পরের জেনারেশন যুক্ত, ফলে ওইখানে আমি আক্রান্ত হতে চাই। এটা হলো মূল কারণ। আচ্ছা, এই যে আপনার পরিবারের দিকেও অনেক শিল্পী, আবার যদি আবিদা আপার দিকে তাকাই, রেবেকা সুলতানা শ্রদ্ধেয়, চিত্রা সুলতানা, সালমা সুলতানা এবং চিত্রা সুলতানা, তারপরে ওই যে শওকত আলী ইমন, তো খুব বিখ্যাত, সুমন ভাই পেন্টাগনের এত বড় একজন। ওই দিকটাও কিন্তু আপনার শালা, মানে সুমন্দি শালি, বা আমি ঠিক জানি না যে বউয়ের বড় বোনদেরকে কি বলে, জ্যেষ্ঠ শাশি, তারা সবাই জেনারেশন এসছে। সুমনের মেয়ে, তারপরে ছেলে আলিফ মেয়েটাও গান গাইছে, অমি ভাইয়া একটা গান, একটা উপস্থাপনাও করেন তারা দুজন মিলে, খুব ভালো লাগে দেখতে। আমার ছেলে এবং আলিফ মিউজিক বাজ, খুব মডার্ন একটা শো তারা হোস্ট করেন দুজন মিলে। শুরুতে যে গানটির কথা বলছিলাম, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, এই গানটি নিয়ে একটা মজার গল্প রয়েছে, যে আপনি গানটি গাইবার পর নায়ক জনপ্রিয়তা পাওয়ার পর নায়ক জাফর ইকবাল এই গানটি বিটিভিতে লিপসিং করেছিলেন। এবং এটা হলো কি, এটা ছোট্ট গল্প আছে। ও বেচারার আমাকে তো ভীষণ শ্রদ্ধা করতো, ভীষণ, মানে সিনিয়র হাদি ভাই জব্বার ভাইদেরকে যতখানি না শ্রদ্ধা করতো তাকে বেশি করতো আমাকে। তার কারণ সে তো মিউজিশিয়ান, সে তো গায়ক ছিল। তো আমার গানটা যখন জনপ্রিয়তা পেয়ে গেল, তো ও তখন তার পারিবারিক একটা চলছে, খুব মানসিক চাপ চলছে, মানসিক সংকট চলছে, এবং আমার এক হৃদয়হীনার কাছে এবং সুবীরের হাজার মনের কাছে, এই দুটো গান ও একটা ক্যাসেট, তখন তো আর সিডি হয়নি, ক্যাসেট, একদিকে পুরোটা আমার এক হৃদয়হীনার কাছে, আর একদিকে পুরো সুবীরের হাজার মনের কাছে রেকর্ড করেছিল। এবং ঠিক রাত 1:15 দিয়ে ঠিক ফোন করতো এবং শুনতো, আর খালি কাঁদতো যে কেন আপনারা এইগুলো গান গাইলেন। তারপর একদিন আমাকে অনুরোধ করে বসলো যে আমি এই গানটা লিপসিং করবো। আমি যে তুমি তো গাইতে পারো, যে না আপনার গাওয়াটার উপরে আমরা যেমন ফিল্মে লিপসিং করি সেরকম করবো। তারপর টেলিভিশন কোন একটা যেন ম্যাগাজিন অনুষ্ঠানে ও আমার গানটার উপরে লিপসিং করেছিল। তো আই ওয়াজ ভেরি হ্যাপি যে তখন অনেক জনপ্রিয় একজন আর আমাকে যেহেতু খুব পছন্দ করে, ওকে এই অনুমতি দিয়েছিলাম এবং সুন্দর লিপসিং করেছিল আমার এই গাওয়াটার উপরে। যে কারণে মানুষ কনফিউজ করে যে এটা কি জাফর ইকবালের। গানটি লিখেছিলেন আব্দুল হাই আল হাদি, আলাউদ্দিন আলী সুরে ছিল গানটি। এবং এটা বলতেই হয়, এক হৃদয়হীনার কাছে কথাটা প্রথম 2 লাইন 4 লাইন কিন্তু আলাউদ্দিন আলীরই লেখা। ও আচ্ছা, এটা জানা ছিল না। 2 লাইন, পরেরটুকু আব্দুল হাই আল হাদি লিখেছে। এবং এই গানটা কথাটা এত প্যাশনেট কথা, যে কারণে এই গানটা তো আমার রেকর্ডিং হলো 76-এ, দেখো কত আগে, অনেক আগের কথা।
86-এর দিকে এসে আমাদের শ্রদ্ধেয় মান্না দে একটা গান করলেন, সেখানে এই একটা লাইন লাগিয়েছেন, এক হৃদয়ের কাছে, এরকম থার্ড লাইনটা। তা আমি বললাম যে দাদা, যখন বাংলাদেশে এলো, আমি যে আমার দাদা আপনার আগে তো আমার এই একটা লাইন আছে এবং সুরটাও প্রায় একই রকম এরকম, হ্যাঁ তো তাই নাকি, এটা কিন্তু হয় যে মানুষের একই মনের কথাগুলো এক হয় অনেক সময়। ওটা যেহেতু গীতিকার এই গানটা শুনেছেন, আমি নিশ্চিত শুনেছেন, তো বলছি তাই নাকি, পুলককে তো জিজ্ঞেস, অর্থাৎ পুলক বন্দ্যোপাধ্যায়। তো আমার মনে হলো যে কেন এটা গান শুনতে পেলে, তখন আমাদের গান ওরা কেবল শুনতে শুরু করেছে। এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা, এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। যে গানটি সত্য সাহা, শ্রদ্ধেয় সত্য সাহা, তিনি আপনাদের বিয়েতে আপনাকে এবং আবিদ আপাকে উপহার দিয়েছিলেন। সেটা একটু চমৎকার কাহিনী। তখন আমরা ফিল্মে গান গাওয়া শুরু করেছি। আমি সত্যদাই আমাকে ফিল্মে নিয়ে এসছেন, আর তখন আমার লাকির আখান্দের গাওয়া তোমাকে যেন ভুলে না যায় গানটা জনপ্রিয় হয়েছে। তো আমাদের বিয়ের অ্যারেঞ্জমেন্ট তো হলো। তারপরে আমাদের বিয়ে হচ্ছে এখন যে বর্তমান বিশ্ব সাহিত্য কেন্দ্র, ওইখানে আমাদের বউ ভাত হয়েছিল। তো ওখানে সব সঙ্গীত পরিচালক, মিউজিশিয়ান, গায়ক সবাই এসেছিল উপহার নিয়ে। তো সত্যদা বলছে তোমাদেরকে আমি কোনো উপহার দেবো না। আমি না দাদা উপহার লাগবে না। হ্যাঁ, সবাই বলছে, সবাই কেউ হাত ভয়ে বলছে কেন দিবি না, বলছে তা বলছে না আমি দেবো না। বললে আমি ওদেরকে এমন একটা উপহার দিতে চাই যেটা সারা জীবন থেকে যাবে। তখন আমরা ফিল্মে কোনো দ্বৈত গান করিনি, রেডিওতে একটা গান করেছি। তখন আমাদের বিয়ে হয়নি, যখন গান গিয়েছি। তখন তোমাদের ফিল্মে আমি একটা দ্বৈত গান করব, গানটা একটা লোক সুরের গান, তোমরা যে ধরনের গান করো না সেই ধরনের গান, খুব মিষ্টি একটা রোমান্টিক গান। ওই তখন দ্বৈত গান, এবং গানটা প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল, খুবই জনপ্রিয় হয়েছে। তার মানে হচ্ছে যে সিনেমায় প্লেব্যাকের ক্ষেত্রে এই গানটি দুজনের প্রথম একসঙ্গে গাওয়া, প্রথম। এবং উনি উপহার দিলেন, বলেন যে সারা জীবন যাতে থেকে যায় তোমাদের। সত্যি তাই। আরেকটা মানে বাতিক আছে আপনার, সেটা হচ্ছে মাছ ধরা। মাছ ধরতে আপনি ভীষণ ভালোবাসেন। এখনো মাছ ধরি আমি আর হাদি ভাই। এটা এই আমাদের মাছ ধরার দিকে নিয়ে গেছে লতিফ ভাই, আব্দুল লতিফ সাহেব, বিখ্যাত সেই ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে জানি, উনি খুব মাছ ধরতেন। তা আমাদেরকে রমনা পার্কে প্রথম আমরা মাছ ধরতে গেলাম। তো আমি বসিনি, পরে খুব নেশা হয়ে গেল ওনাদের সঙ্গে যাতায়াত করতে করতে গিয়ে। সৈয়দ আব্দুল হাদি এবং আপনি সর্বশেষ কবে মাছ ধরেছেন? এই তো মাস 6 আগেও। তাহলে তো খুবই রিসেন্ট সময়। হ্যাঁ, ওটা এখন আমরা খুব দূরে যাই না। আগে এমন হয়েছে, সেই মেঘালয়ের বর্ডারে মাছ ধরতে চলে গেছি, এদিকে কুষ্টিয়ার জগতিতে আমরা ড্রাইভ করে মাছ ধরতে চলে গেছি। এখন একটু দূরে কম যাই, এই জয়দেবপুর, তারপরে এদিকে নরসিংদীর এদিকে আমাদের বন্ধু বান্ধব যাদের পুকুর আছে, কম্পিটিশনের যে সমস্ত মাছ ধরা হয় ওখানে আমরা যাই না। পরিচিত আমাদের বন্ধু বান্ধবের বড় পুকুর আছে, বড় মাছ আছে, গেলাম গিয়ে একটু সময় কাটালাম, এই আর কি। এই গানটি শুরুতে বলছিলাম, তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং আপনি গিয়েছিলেন। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কোনদিন। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর,
তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনো দিনও পর। গাজী মাজরুল আনোয়ারের লেখা এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর সুরে। স্বপ্নের পৃথিবী, ওই যে সিনেমার নাম। সালমান শাহ। সাবগুড়ি। সালমান শাহ আবার আমাকে খুব পছন্দ করতো, এবং এই গানে সালমান শাহ ওই যে পরিচালক যিনি ছিলেন ওকে বলেছে যে রফিক ভাইকে এই গানটা গাওয়ালে আমি খুশি হব। তোমরা খুব খুশি হলো, আলাউদ্দিন আলীও খুব খুশি হলো, কেন আমাকে গান গাওয়াতে খুব পছন্দ করতেন উনি। স্বাভাবিক। হ্যাঁ, তো ওখানে হলো কি সাবিনার সঙ্গে একসঙ্গে ডুয়েট হলো, আবার আমার একটা অংশ ছিল একক ওই ছবির গল্পের কারণে। যে কারণে আমি তথ্য যখন দিই বলি যে এটা আমার দ্বৈত গাওয়া, আবার আমার এককভাবে গাওয়াও আছে। এই আর কি, অসাধারণ কম্পোজিশন, খুবই চমৎকার। একটা লোকজ গানের মধ্যে যে এত মডার্ন এলিমেন্ট আসতে পারে, এটা আলাউদ্দিন আলীর পক্ষে সম্ভব। আলাউদ্দিন আলী সম্পর্কে আমি আরো কিছু শুনতে চাই, যেহেতু আপনাদের পারিবারিক সম্পর্ক। শুধু পারিবারিক, ভাইরা ভাই। হ্যাঁ, ওটা কবির সুমন যেটা স্টেটমেন্ট দিয়েছে তার মৃত্যুর পর, ওইটাই কারেক্ট। সেটা বলছে যে সলিল চৌধুরীর পর বাংলা গানে যদি কেউ গবেষণামূলক কাজ করে থাকে সফলভাবে, সেটা একমাত্র আলাউদ্দিন আলী। আবিদা সুলতানা আপা এবং আপনি দুজন মিলে বর্তমান ভাষায় বললে তো ডেট করতে যাওয়া, আর আগের সুন্দর করে বললে একটু প্রেম প্রণয়ের সময়গুলো একান্তে সময় কাটাতে যাওয়া, বুড়িগঙ্গায় ঘুরতে গেলেন এবং পুলিশ আপনাদেরকে ধরে ফেললো। হ্যাঁ, ওটা তখন বুড়িগঙ্গায় নৌকা চলতো, ছইওয়ালা নৌকায় অনেকেই যেত, আমি খুব যেতাম, আমার খুব ভালো লাগতো। তারপরে গিয়েছে, তখন খুব স্বাভাবিক। কি কি হলো আমার একটু জানতে ইচ্ছে করছে আজকে। এমন কিছু নয়, ওরা সন্দেহ করে এই আপনারা কে, এটা আমাদেরকে ফলো করেছে পুলিশ। তারপর কেন, না আপনাদের, আমি হ্যাঁ আমার স্ত্রী নয় কিন্তু স্ত্রী হবে, এই তো আমাদের পাকা দেখা হয়ে গেছে, এনগেজমেন্ট হয়ে গেছে। তো না না না, আপনার বাবা মাকে খবর দেবো, ওনার বাবা মাকে খবর দেবো, দাও, অসুবিধা কি। তো দেখলাম যে বেকায়দা। তারপরে কিছুদিন আমাদের সঙ্গে এসে ঠিক আছে যান, সন্ধ্যার আগে বাড়ি ফিরবেন। এবার একটু ভুলমনার গল্প শুনি। ভুলমনা হওয়ার কারণে কি কি ঘটিয়েছেন আপনি, মানে জুতা ছাড়াও আপনাকে ট্রাভেল করতে হয়েছে বিদেশে, সেই গল্প আছে। আবার এমনও শুনেছি যে বাজার করতে গিয়ে বাজার নিয়ে বাড়ি ফিরেছেন, কিন্তু গাড়ি রেখে এসেছেন বাজারে, পরদিন দোকানি ফোন করেছেন। 24 ঘন্টা ওইটা পরে পরবর্তীকালে আরেকবার হয়েছিল, কিন্তু 24 ঘন্টা না, পরে আবার নিয়ে এসেছিলাম। ওইটা একটু আমার ছোটবেলা থেকেই আমার ছোট চাচার এই ইয়ে ছিল, খারাপ গুণ ছিল, খুব ভুলে যেতেন। আমার ছোট চাচা তো আমার চাচির নামও মানে মাঝে ভুলে যেতেন। এটা আপনার ক্ষেত্রে হয় কিনা? হ্যাঁ, তা আমার ওইটা, আমি ওইটা জেনেটিক্যালি পেয়েছি। তারপরে আর একদিন হলো কি, মাছ মারতে গিয়েছি, মাছ মেরে আমার গাড়ির পেছনে হাদি ভাই চলে গেছে, হাদির ভাই গাড়ি নিয়ে আমার গাড়িতে ঠিক আছে। কিন্তু সব থেকে বড় মাছটা, হ্যাঁ, পরের দিন সকালে দেখি গাড়িতে খুব গন্ধ, দুর্গন্ধ। আমি কি গাড়ি তো পরিষ্কার, কি ঘটনা। রাত্রে এসেছি এবং প্রায় 24 ঘন্টা মতো হয়ে গেছে, খুব গন্ধ। ওই নামানো হয়নি পেছন থেকে। তারপরে বাড়িতে খুব গালাগালি খেলাম যে এটা কোনো কথা, এটা মাছ, এটা গাড়িতে এত, এই গাড়ির দুর্গন্ধ যাবে কি করে, এই ধরনের ভুল হয় নাকি মানুষের, এই ধরনের অনেক আছে। আর বাজারের গল্পটা কি ছিল, মানে বাজার করে অন্য কোনো বাহনে চলে এলেন? আমি তখন, আমার খুব ছোটবেলা থেকে আমি কেটে, অর্থাৎ আমাদের সবজি বাজারে আমি বাজার করার অভ্যাস আছে, এখনো আছে সেটা। তো গাড়ি নিয়ে গিয়েছি, ফেরার সময় মিনতি নিয়ে, কুলি নিয়ে বাজার করে ওর সঙ্গে কথা বলতে 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 চলে এসেছি, গাড়িটা থেকে গেছে। তারপরে সকালেও সেদিন ছিল সানডে, তখন অফিস, গাড়ির দরকার হয়নি। বিকেল বেলায়, তখন কি সানডে বন্ধ ছিল? হ্যাঁ, আচ্ছা। বিকেল বেলায় একজন ওখানকার বাজারের লোক বলল, স্যার আপনার গাড়িতে ধুলা জমে গেছে। আমি তো কোথাও, কেন আমার গাড়িতে? কিন্তু আপনি গাড়ি আনেন নাই, গাড়ি বাজারে আছে, আমরা দেখে রেখেছি, কিন্তু ধুলা টুলা পড়ে গেছে। তারপর আনলাম গাড়ি। একবার না দুইবার একটা কাহিনী হয়েছে। একবার ইন্টারকন্টিনেন্টালে, একবার এক বিয়ে বাড়িতে তোমার আপাকে ফেলে আমি চলে এসেছিলাম, গল্প করতে করতে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে। হঠাৎ মনে হয় ওখানে তো ও আছে, আমাদের জন্য ওয়েট করুন। আবার গেছি দুইবার, একবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা প্রোগ্রাম করার পর,
রেখে চলে এসেছেন দুজন আপনাকে। করেছি। আর মিউজিশিয়ানরা আছে, আমি গাড়ি তখন আমি নিজেই ড্রাইভ করতাম, গাড়ি নিয়ে ইয়ের থেকে পার্কিং থেকে বের হয়ে চলে এসেছি, বেশ কিছুদিন গিয়ে আবার ফেরত আসতে গেছি। এই আর কি। এগুলোর জন্য আপনার কাছে বকা খেতে হয় না? বকা নিরন্তর, এখন আমার ছেলের কাছে বকা খাই, ওর কাছে তো খাই, আবিদার কাছেও তো খেয়েছি, এখন আমার ছেলেও বকা দেয়। সিনেমায় নায়ক হওয়ার অফার কখনো আসেনি? হ্যাঁ হয়েছিল, আমাদের বিয়ের পরপরই আমাদের দুজনকে দিয়ে ছেলেটা মারা গেছে, আচ্ছা, ওর নাম ছিল বাবর। আচ্ছা। ও একটা ছবি করতে চেয়েছিল, আমাদেরকে বললো, আমি যে দেখো এইটা এই সর্বনেশে কাজ করো না। হ্যাঁ, আমরা ধরো 12-13 বছর শাস্ত্রীয় গান চর্চা করে একটা গায়ক হয়েছি, নায়ক হতে যাব, দুটো প্রফেশনকেই আমরা অবিচার করব, হবেও না। অভিনয় সবসময় সবাইকে দেওয়া হয় না। অবশ্য আবিদা খুব আগ্রহী ছিল, আহা। আমি বললাম যে দেখো এটা 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 তবে একটা করলে- বোধহয় করাই যেত দুজন একসাথে। ওটা একদম আমি ওপেনলি বলেছিলাম, বাবর করিস না ভাই, আমার খুব ঘনিষ্ঠ ছেলে ছিল, ওই যে বাবর ফিলেনের অভিনয় করতো। আচ্ছা, তো আমি যে না রে না, এটা করিস না, না একটা করেন না। তারপরে আমি সত্যদাকেও বলা, বলছি না তোমরা না করো না, ওটা তোমাদের কাজ না, আচ্ছা। আর করা হয়নি। আপনি একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, হ্যাঁ সেটা অস্ত্র দিয়ে যুদ্ধ করুন কিংবা কণ্ঠ দিয়ে যুদ্ধ হ্যাঁ করুন, পরবর্তী সময়ে এসে আপনার সমসাময়িক যারা, বা আপনি যেই মাপের একজন শিল্পী, একজন গুণী শিল্পী, স্বাধীনতা পুরস্কার কিংবা 21 পদক দুটোই আপনি ডিজার্ভ করেন, কিন্তু আপনি নিজের থেকে কখনো অ্যাপ্লাই করেননি, করতে হয় আমি আমি করিনি, শুনেছি আমি এরকমটা কেউ আবেদনই করে। করিনি কখনো। আবেদনই করেননি কখনো। এটার কি বিশেষ কোনো কারণ এটা আছে? এটা খুবই একেবারে ব্যক্তিগত, যে স্বীকৃতিটা যদি চেয়ে নিতে হয় তাহলে তার মর্যাদাটা কমে যায়। হ্যাঁ, নিজের আত্মজীবনী হ্যাঁ। লিখবেন কিনা? ও, তুমি একটা খুব মূল্যবান কথা বলেছো। এটা যে কত চাপ আছে আমার উপরে, অনেক প্রকাশক আমাকে বলেছে যে আপনাদের এত বর্ণাঢ্য জীবন, শুধু গান তো নয়, বিভিন্ন রকম আপনাদের জীবন খুব সমৃদ্ধ, আপনারা লিখলে হয় কি একটা আপনারা যা লিখবেন সেটাই একটা ইতিহাসের উপাদান হয়ে যাবে। অতএব লিখুন, যদি কখনো লিখে আমি নিজেই লিখবো, যাতে আমার ভাষাতে আমার তাহলে আমার মনে হয় লেখাটা উচিত। যদি লিখেন তাহলে তার নাম কি হবে? এটা ভাবিনি, তবে একটা শব্দ আমাকে খুব কি টানে, সেটা? সেটা হলো দ্বিজ্যোতি। দ্বিজ্যোতি দ্বিজ্যোতি বলে একটা বাংলা শব্দ আছে, যার অর্থ হচ্ছে সীমানা। আচ্ছা, হ্যাঁ, এই আমি সীমানা, আমার সীমানা কতটুকু, এটা বোঝাতে গিয়ে এই নাম হয়তো নামকরণটা চুরি হয়ে যাবে। না হবে না, আমরা এটা প্যাটেন্ট করে রেখে দিব। তো আমি লিখলে হয়তো এই নামটাই দেবো। হ্যাঁ, শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না।